পরের চ্যাপ্টারে আমরা চলে এসেছি। তো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডেটা নিয়ে গণনা করা। এখানে হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন অফ ডেটা, পারফর্মিং ক্যালকুলেশন অফ ডেটা গুলো করবো। যেমন এই যে সাম, অ্যাভারেজ, কাউন্ট ইফ, সাম ইফ, ইফ, এরর, এই সমস্ত জিনিসগুলো ইউজ করব। ওয়ার্কবুকের যে অ্যাপিয়ারেন্স এগুলোকে চেঞ্জ করব, কিভাবে কিরকম দেখতে হবে, ইমেজ টিমেজ অ্যাড করা, এই সমস্ত জিনিস আমরা করব। ডেটাগুলোকে অ্যানালাইজ করব, ভ্যালিডেশন করব। ঠিক আছে? তাহলে প্রথমে আসছে কি, নেমিং দ্য গ্রুপ অফ ডেটা। তাহলে নেমিং দ্য গ্রুপ অফ ডেটা কিভাবে করব? প্রথমে আমি এখানে যাব। এখানে আমি একটু করেই রেখেছি, দেখো। তাহলে প্রথমে এরকম ভাবে একটা কোনো কিছু নেবে, এরকম ভাবে ডেটা নেবে। ডেটা নেওয়ার পরে তোমার এখানে পুরো ডেটাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যে তোমাকে নামটা দিতে হবে। ঠিক আছে? নামটা দেবে, যেমন আমি স্টক দিয়েছি। এরপরে যেতে হবে আমাদের ডিফাইন নেমে। ডিফাইন নেম কোথায় পাবো? ফর্মুলা রিবনের যে ডিফাইন নেমস বলে যে ট্যাব আছে সেখানে আমরা পাবো। তাহলে ডিফাইন নেমে গেলাম। এরপর এখানে আমি দেব স্টক। স্টক দিলাম। স্টক হলে আমি ওকে করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিফাইন নেমে যখন যখন আমি দেখবো, দেখো স্টক বলে শীট 4 এর মধ্যে স্টক বলে একটা চলে এসছে। এটার কাজ কি? কাজ এটাই যে ধরো আমি এখানটায় এলাম, এই সেলটা ধরো আমি কাজ করব। এখানের মধ্যে আমি গেলাম, দিয়ে এখানে স্টকটা ক্লিক করলাম। তাহলে আবার ওই যে আগের যে পোর্শনটা সেটাতে চলে যাবে। আচ্ছা, পরে দেখে নিই আমরা। ওটাই বলেছে অ্যাপ্লাই করতে হবে। ইয়ে, আচ্ছা, নেম ম্যানেজার। ডেটা ডেটা রেঞ্জের নামকরণের সুবিধা। এক্সেলে নামযুক্ত সেল রেঞ্জ ব্যবহার করার একটি উল্লেখযোগ্য সুবিধা হলো যে গণনার সময় ডেটা সেট থেকে সেল রেঞ্জ সিলেক্ট করতে হবে না। কেবলমাত্র ডেটা রেঞ্জ বা সেলের নাম উল্লেখ করলেই হবে। নামকৃত সেলগুলি সূত্রগুলি গতিশীল করে। মানে জিনিসটা কি না, ধরো আমি এখানে করব সাম। ঠিক আছে? ধরো আমি ইকুয়াল টু দিয়ে সাম করব, ব্র্যাকেট ওপেন, দিয়ে আমি করব স্টক। যেহেতু দিয়েছি স্টক বানানটা লিখবো আমি। এই দেখো স্টক চলে এসছে। ঠিক আছে? স্টক চলে এসছে। দিয়ে আমি বন্ধ করে দেবো। এই দেখো, এটার পুরো যে যোগ করে চলে এলো। এটা যদি আমি নর্মালি করতাম তাহলে আমার কি করতে হতো? প্রথমে দিতে হতো ইকুয়াল টু, দিয়ে দিতাম সাম, দিয়ে ফার্স্ট প্যাকেট ওপেন করতাম, দিয়ে এগুলো আমরা সিলেক্ট করতে হতো, তবে আমাদের যোগটা হতো। তাহলে এত কিছু পরিশ্রম করার তো দরকার নেই। তার জন্য আমাদের এই সেল রেঞ্জের নাম ইউজ করে আমাদের করা যায়, তার জন্য এটা আমরা শিখলাম। ঠিক আছে? বিভিন্ন এবার ফাংশন ব্যবহার করে নানা রকমের মান আমরা বের করতে পারবো, যেমন সাম, অ্যাভারেজ, এইসব। তাহলে প্রথম আমাদের ফাংশন আসছে সাম। ঠিক আছে? এবার এখান থেকে সামটা এবারে আমরা করব কি করে, দেখো। আচ্ছা, তোমাদের জন্য আমি এটা একটা করে রেখেছি। যদি তোমাদের দরকার হয় তোমরা বলবে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে সাম ফাংশন ওখানে অনেক বেশি লেখা আছে। এখানটার থেকে করবে তাহলে অনেক ইজি হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, সাম ফাংশন এটা কাজ কি? প্রথমে সিনট্যাক্সটা দেখে নিই। প্রথমে লিখতে হবে ইকুয়াল টু করে সাম, দিয়ে নাম্বার 1, নাম্বার 2, এইভাবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে সমস্ত কিছু লিখতে হবে। এর পারপাস কি? পারপাসটা কি না, অ্যাডস নাম্বার, সেলস, রেফারেন্স আর রেঞ্জেস। যদি আমরা সাম 10, 20, 30 করি তাহলে রেজাল্ট 60 আসবে যোগ করে। তাহলে এটা নর্মাল যোগ করছে। যদি সেলস রেঞ্জ করি তাহলেও আসবে। যদি তুমি নর্মাল সেলের যে নাম্বার গুলো সেগুলো করো তাহলেও আসবে। আচ্ছা, তুমি যদি সাম A1 ইস টু A5 আর C1 ইস টু C5, মানে রেঞ্জ, দুটো রেঞ্জ তুমি করছো, তাহলে সেটাও আসবে। তাহলে আমি একটু দেখিয়ে দিই কিভাবে আসছে। ধরো আমি দুটো সেল নিলাম, এটা নিলাম, এটা নিলাম। ধরো সেল সেল এ, আর এখানে নিলাম আমি সেল বি।
ঠিক আছে, এখানে আমি ধরো 10, 20, 30, 40, 50, এটা আবার উল্টো করে আমি নিয়ে নিই। ঠিক আছে, 50, 40, আচ্ছা 30, 20 আর 10। ঠিক আছে, এবারে এগুলোর কিভাবে কিভাবে করতে হবে প্রথমে দেখো কিভাবে করতে হবে। যদি আমি এইভাবে করি, আচ্ছা এটা আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। কপি করে পেস্ট করছি। দেখো এই যে 60 আসছে, 60টা এলো কি করে? নর্মাল আমি ইকুয়াল টু দিয়ে সাম এরকম করি, বা তুমি যদি চেঞ্জও করে দাও। 60 আসছে তো, মানে 30 প্লাস 20 প্লাস 10 60 হয়। এটা ধরো আমি করে দিলাম 20, তাহলে 50 আসা দরকার। হ্যাঁ 50 আসা দরকার, দেখো 50 আসবে। ঠিক আছে, তাহলে এভাবে তুমি নর্মালি যে কোনো নাম্বার গুলো তুমি যোগ করতে পারো। এখন আমি সেল গুলো মানে রেঞ্জ গুলো আমি যোগ করিনি, এখন নর্মালটা দেখাচ্ছি। এরপর দেখো সেল রেঞ্জ আমি যোগ করব। ঠিক আছে, সেল রেঞ্জ যোগ করব, তাহলে এটা হচ্ছে একটা সেল রেঞ্জ। সেল রেঞ্জ, তাহলে এখানে আমি যোগটা করি। প্রথমে দেবো ইকুয়াল টু, দিয়ে দেবো সাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। তারপর আমরা করব রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে আমি এটা দিলাম, তাহলে E11 চলে এলো। E11 এলো কেন? কারণ এই যে ই এর ই কলামের 11 নাম্বার রো, দিয়ে আমরা দেব is2। ঠিক আছে, দিয়ে দেব আমরা 50, 50 মানে 15 নাম্বার তোমার যে রোটা আছে সেটা দিলাম। দিয়ে আমি যখন এন্টার করব, প্রথমে ব্র্যাকেট ক্লোজ করবে, ক্লোজ করে এন্টার করব, তখন দেখো সাম হয়ে চলে আসবে। ঠিক আছে, সাম হয়ে চলে এলো, এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। এরপর যদি আমি ধরো এটা করে দেখালাম, এরপর ধরো আমি কি করব, আচ্ছা এটা আমি হুম তাহলে আমি দুটো সেলের একসাথে করব সাম। তাহলে আমি দেখি দুটো সেলের একসাথে করা যাবে কিনা। প্রথমে ইকুয়াল টু দিলাম, দিয়ে সাম দিলাম, দিয়ে ব্র্যাকেট ওপেন করলাম। তারপর আমাদেরকে করতে হবে সেল রেঞ্জ সিলেক্ট। তো সেল রেঞ্জ সিলেক্ট করার সময় না, যদি আমরা রেঞ্জ সিলেক্ট করি তাহলে আমাদের মাঝে ইউজ টু দিয়ে করতে হয়। আর যদি ধরো একটা একটা সেলের নাম্বার তুমি যোগ করবে, তখন তোমাকে করতে হবে এইভাবে। তুমি এটা করলে কন্ট্রোল দিয়ে আবার 20, আচ্ছা কমা দিয়ে, এটা আবার কমা দিয়ে এটা এরকম ভাবে পরপর কমা দিয়ে দিয়ে লিখতে হবে তোমাকে সিলেক্ট করে করে। আর যদি রেঞ্জ ইউজ করতে চাও তাহলে ইউজ টু দিতে হবে, দিয়ে তোমার কন্ট্রোল প্রেস করে 50 যেটা আছে, তাহলে তোমার একটা রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি তুমি কমা দিলাম, কমা দিয়ে পরে আমি এটাও যোগ করব সাথে, দুটোরই 150 আসবে। আমি যেহেতু উপর মানে 10, 20, 30, 40, 50 লিখেছি, আর এখানে 50, 40, 30, 20 আর 10 লিখেছি, দুটোর ভ্যালু একই আসবে। কিন্তু দেখো জিনিসটা কিভাবে করছি। আচ্ছা কন্ট্রোল করে ক্লিক করলাম, এবার আমি রেঞ্জ সিলেক্ট করব, ইস টু দিলাম, ইস টু দিয়ে 10 অব্দি যাব। হুম, তাহলে সিলেক্ট হবে একটা ব্লু কালার, একটা ইয়ে, এইবারে একসাথে যোগটা বেরোবে। দেখো এটা 150 আর এখানে 150, দুটো মিলে কত হলো? 300। আরো যদি থাকে তাহলে একসাথে তুমি প্লাস করতে পারবে, এটাই সুবিধা। তাহলে এটা দেখালাম। adds numeric values only, ignores blank cells, ignore text in reference cell, returns an error if any reference cell contains an error value। এরর ভ্যালু পরে আমরা করব। ঠিক আছে, ইফ এরর বলে একটা ফাংশন হয়, যেটা দিয়ে আমরা ইয়েগুলো বের করতে পারি। তাহলে তোমার এই জিনিসগুলো যদি এরর থাকে তাহলে এরর দেখাবে, যদি না থাকে তাহলে দেখাবে না। এবার দেখো শর্টকাট কি করে ইউজ করব শর্টকাট। এবার সবসময় তো এবারে সাম টাম লেখা তো সম্ভব নয়, তখন আমরা কি করব, অটো সাম ইউজ করব। অটো সাম করতে গেলে আমাকে যেতে হবে হোম ট্যাবে।
হোম ট্যাবে আমরা এটা পুরো সিলেক্ট করব, সিলেক্ট করে অটো সাম করব, ঠিক আছে? এই দেখো, তারপর এখানে আমি এই দুটো সিলেক্ট করে অটো সাম করব, তাহলে আমাদের চলে এলো। এইভাবেও তোমরা শর্টকাট কিতে করতে পারো, মানে রিবন থেকে, সেটাও করা সম্ভব। এটাই ব্যাপার, ঠিক আছে? নেক্সট আসছে আমাদের প্রোডাক্ট ফাংশন। প্রোডাক্ট ফাংশন কি করে করব? প্রোডাক্ট ফাংশনও সেম, এটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, এটা আমি একটু ডিলিট করে দিই, ক্লিয়ার কন্টেন্টস, এটা ফর্মুলাটা ডিলিট করছি। হ্যাঁ, ধরো এটা আমি প্রোডাক্ট করব, ঠিক আছে? আমি এক কাজ করছি, এগুলো 10, সবগুলো 10 দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা দেখতে সুবিধা হবে। তাহলে এটা প্রোডাক্ট আসার মানে কত আসবে? প্রোডাক্ট 1000000, এটা আসা দরকার। তাহলে আমাদের প্রোডাক্টটা দেখি কিভাবে হচ্ছে। ইকুয়াল টু দিলাম প্রোডাক্ট, দিলাম, ব্র্যাকেট ওপেন। আচ্ছা, তুমি নর্মাল দুটো নাম্বারও ইনটু করতে পারো, আবার যদি সেল রেঞ্জ দাও তাও সেটাও তুমি করতে পারো। যেমন ধরো আমি সেল রেঞ্জ দিলাম, এটা দিলাম, আর তার সাথে কমা দিয়ে ধরো আমি এটা দিলাম। তাহলে এই দুটো যদি প্রোডাক্ট করি, মানে ইনটু করি, গুণ করি, তাহলে সেটার অ্যান্সার কত আসা উচিত? 100। দেখি আসছে কিনা। এলো 100। এবার ধরো আমি সেল রেঞ্জ সিলেক্ট করব। সেল রেঞ্জ করতে গেলে ইকুয়াল টু প্রোডাক্ট, ব্র্যাকেট ওপেন, সেল রেঞ্জের প্রথম সেলের যে নাম্বার সেটা দিলাম, সেল মানে সেল অ্যাড্রেসটা দিলাম, দিয়ে আমাদেরকে দিতে হবে ইস টু। যখনই আমরা সেল রেঞ্জ দেব তখন আমাদেরকে ইস টু দিতে হয়, ঠিক আছে? তাহলে এটা দিলাম 11, আর এটা দিলাম, এটা 1 চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে 11, আর এখানে আসবে আমাদের লাস্টের ভ্যালু কি আছে? 15, ঠিক আছে? লাস্টে এটা আমি ছেড়ে দিচ্ছি, এটা তো আগের ইনটুটা করলাম, দুটো ইয়ে মিলিয়ে 15 হবে। তাহলে 15 করলাম, ঠিক আছে? এন্টার করলাম, দেখো এলো 1000000। তাহলে এভাবে আমরা প্রোডাক্টও করতে পারি। মাল্টিপল যে পারপাস কি, মাল্টিপল নাম্বার সেল রেফারেন্স আর রেঞ্জেস গুলোকে আমরা প্লাস করতে পারি, ইন্টু করতে পারি। যেমন তুমি যদি নর্মাল প্রোডাক্ট করো, এটাও করা সম্ভব। যেমন ধরো আমি এটা করে দেখিয়ে দিচ্ছি, কপি করলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে? দেখো প্রোডাক্ট যে 2 3 4 ইন্টু করলে 24 হচ্ছে। ধরো আমি এখানে করলাম কিছু, কি করব, 10 করলাম, 10, এখানে করলাম 2, আর এখানে করলাম 5, ঠিক আছে? 5 2 যা 10, 10 ইন্টু 10 করলে হয় 100। এন্টার করলাম, তাহলে আমাদের 100 আসবে। নেক্সট, আচ্ছা, তাহলে এইগুলো তো অলরেডি দেখিয়েছি। মাল্টিপ্লাইজ দ্য নিউমেরিক ভ্যালুজ অনলি, ইগনোরস ব্ল্যাঙ্ক সেলস। যদি ব্ল্যাঙ্ক সেল থাকে সেগুলোকে ধরে নেয় নর্মাল, আর যদি কোনো কিছু না পায় তাহলে জিরো রিটার্ন করে। এগুলো জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নাও, সেগুলো একটু বাড়িতে পড়ে নেবে। আচ্ছা, এবার আসছে আমাদের অ্যাভারেজ ফাংশন। অ্যাভারেজ মানে বাংলা যেটাকে বলা হয় আমাদের গড়। গড় কিভাবে করব? তাহলে ধরো আমি একটা নাম্বার নিলাম, ধরো অ্যাভারেজ বের করব। তাহলে একটা আমি নাম্বার নিয়ে নিচ্ছি, নাম্বার নয়, একটা ওই মার্কশিট নিয়ে নিচ্ছি। মার্কশিটের সাবজেক্ট আর এখানে দিচ্ছি মার্কস, ঠিক আছে? মার্কসের তো অ্যাভারেজ হয়। তাহলে এখানে আমি সাবজেক্ট লিখছি ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি, সায়েন্স, ঠিক আছে? এই কয়েকটা নিলাম আর কি, 1 2 3 4 5 6, 6টা নিলাম। এখানে মার্কস গুলো নিয়ে নিচ্ছি যা হোক করে, 90 20, আচ্ছা 63, যা ইচ্ছা নিতে পারো, আমরা জাস্ট প্র্যাকটিস করছি, ঠিক আছে? আচ্ছা, এগুলোর অ্যাভারেজ করব আমরা। অ্যাভারেজ মানে গড়।
গড় মানে জানো তো গড় কিভাবে করতে হয়? সবগুলোকে প্লাস করে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করলে আমাদের গড় পাই, গড়ে কত পেয়েছে। তাহলে আমরা সেটা দেখি কত কি হচ্ছে। ইকুয়াল টু দেবো গড়ের যে তোমার ফাংশন, সেই মানে সিনট্যাক্স, সেটা অ্যাভারেজ দিয়ে নাম্বার ওয়ান নাম্বার টু এভাবে নিতে হবে। তাহলে আমরা করে দেখি এখানে অ্যাভারেজ, ঠিক আছে। অ্যাভারেজ যখনই তুমি কোনো কিছু ফাংশন টাইপ করবে দেখবে অলরেডি তোমাদের চলে আসবে। আচ্ছা, ব্র্যাকেট ওপেন করলাম, যে কন্ট্রোল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, দিয়ে দিলাম আমরা ইস টু দিয়ে আমরা কন্ট্রোল ক্লিক করে এই যে যেমন এরর এলো না, এই এরর গুলো আমি বলছিলাম, ঠিক আছে। এরকম এরর গুলো পরে আমরা শিখবো। এবারে এন্টার করব, ঠিক আছে। অ্যাভারেজ এলো 78। তোমরা এটা যদি প্লাস করে দেখো, দিয়ে 1 2 3 4 5 6 দিয়ে ডিভাইড করে দেখবে 78-এ আসবে। তাহলে অ্যাভারেজটা আমরা এভাবে করতে পারি। নেক্সট যাব আমরা, তার রুলস গুলো একটু দেখে নি। adds all numerical values, divides by the number of numerical values, ignores blank cells, text in the reference cell, এই সমস্ত করতে পারি। আচ্ছা, নেক্সট আসছে আমাদের কাউন্ট ফাংশনের কাজটা কি না, counts the number of the cells containing numeric value, counts the number of the cells containing numeric value, counts the number of the cells containing numeric value মানে কি, নিউমেরিক মানে নাম্বার ভ্যালু, যেই সেলগুলোতে থাকবে সেই সেলগুলো কাউন্ট করবে, ঠিক আছে, সেই সেলগুলো কাউন্ট করবে। তাহলে এটা আমি দেখি কোনগুলোতে কি করা যায়। এই যে কাউন্টস অনলি নিউমেরিক ভ্যালু, ইগনোরস ব্ল্যাঙ্ক সেল, যদি ব্ল্যাঙ্ক সেল থাকে সেগুলো নেবে না। ইগনোর টেক্সট ইগনোর করবে, যেগুলো নিউমেরিক ভ্যালু সেগুলোই একমাত্র কাউন্ট করবে। অন্য যদি টেক্সট থাকে, লেখা থাকে, সেগুলো কিন্তু লেখা মানে আমি বলতে চাইছি যে ক্যারেক্টার থাকে বা লেখা থাকে, কি বলবো, টেক্সট থাকলে সেটা ইগনোর করবে। লজিক্যাল ভ্যালু ট্রু ফলস এগুলো থাকলে সেগুলো দেখাবে না। আর ইন এমটি সেল, যদি মানে পুরো এমটি সেল থাকে সেগুলো দেখাবে না। যেমন এখানে বই থেকে দেখি, দেখো এরা নিয়েছে। আচ্ছা, এদের মতনই আমি নেব, ঠিক আছে, এদের মতনই নেব, দেখি। দেখো এখানে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে নিয়েছে এরা ডেটা, তারপরে কোন একটা নাম্বার দিয়ে দিলাম। আমরা কাউন্ট ফাংশনে জানি যে শুধু নাম্বার গুলো কাউন্ট করবে, যে কোন কোন সেলে মানে কতগুলো সেলে নাম্বার আছে। তাহলে সেটা দেখে নি একটু। এটা আমি নিলাম দশমিক সংখ্যা। আমি জানি যে কাউন্টে ট্রু ফলস এগুলো ইউজ মানে নেয় না। দেখি ট্রু করে সেটা নেবে কি নেবে না। আর অন্য কোনো ব্ল্যাঙ্ক থাকলে সেটাও নেবে না। ব্ল্যাঙ্ক একটা করলাম, আর একটা কিছু যা ইচ্ছা দিয়ে দিলাম, iv/01। আচ্ছা, তাহলে টেক্সট ব্ল্যাঙ্ক আর নর্মাল কোনো নাম্বার বলছেন, মানে নর্মাল কোনো লেখা বলছে নেবে না, শুধু নাম্বার গুলো নেবে। তাহলে আমি এটা দেখি কাউন্ট করে করার জন্য ইকুয়াল টু দিয়ে লিখবো কাউন্ট দিয়ে ব্র্যাকেট ওপেন, দিয়ে সেল রেঞ্জ সিলেক্ট করব। দেখো 3 কেন এলো, এটাতে নাম্বার আছে, এটাতেও নাম্বার আছে, এটাতেও নাম্বার আছে। এটাতে ট্রু লেখা আছে, টেক্সট নেবে না, ব্ল্যাঙ্ক স্পেস নেবে না, ব্ল্যাঙ্ক সেল নেবে না, আর একটা হচ্ছে অন্য কিছু যদি লেখা থাকে সেটা নেবে না, তাই নিল না। তাহলে শুধু 3 নিল। নেক্সট, আচ্ছা রাউন্ড, হ্যাঁ রাউন্ড এক্সেলে রাউন্ড ফাংশন দেখো। রাউন্ড ফাংশন কাজ কি, রাউন্ড মানে হচ্ছে জেনারেলি রাউন্ড বলতে মানে পূর্ণ করা জিনিসটাকে বোঝায়। যেমন ধরো কেউ যদি কোনো ফোন কিনে, ফোনটা যদি দাম হয় ধরো 16,000, 16,400, 16,000 ধরো 800 সামথিং কিছু হবে, 16,875 এরকম দাম আছে। তাহলে এটা জেনারেলি আমরা নর্মালি মানুষকে কি বলি, 16,000
16,875 তো বলি না, আমরা বলি 17,000-এর মতো লেগেছে। তাহলে ওইটা হচ্ছে রাউন্ড অফ, জিনিসটাকে ওইভাবে রাউন্ড অফ বলা হয়। রাউন্ড অফ কিভাবে হবে? আচ্ছা, রাউন্ড যে ফাংশনটা, সেই ফাংশনটার দুটো জিনিস আছে, একটা হচ্ছে নাম্বার, একটা নাম ডিজিট। নাম্বার বলে যে পোর্শনটা আছে, সেই পোর্শনটার হচ্ছে ভ্যালু টু রাউন্ড, যে ভ্যালুটা তুমি রাউন্ড করতে চাও, যেমন 16,775 বা 16,875, সেই নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে। আর যদি যত ডিজিট পর্যন্ত তুমি সেটাকে রাউন্ড অফ করতে চাও, সেই নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে। এই যে হাউ মেনি ডিজিটস টু কিপ, যতগুলো পরের ডিজিট তুমি রাখতে চাও সেগুলো নিতে হবে। এবার এই এতগুলো ফর্মুলা তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এগুলো ফর্মুলাগুলো আমি একটু দেখে নিই। হ্যাঁ, এটা একটু দেখে নাও। রাউন্ডিং রুল, যদি কোনো সংখ্যার পয়েন্টের পরে 0, 1, 2, 3 অথবা 4, মানে 0 থেকে 4 অবধি থাকে, মানে 5 এর নিচে, 5 এর নিচের নাম্বার অবধি থাকে, তাহলে রাউন্ড ডাউন হবে। মানে যেমন 16,000 ধরো, বা 16.4, 16.4 আছে, তাহলে সেটা রাউন্ড অফ হবে 16। কেন? কারণ 4 আছে। 16.3, 3টা রাউন্ড অফ হবে 16, শুধু 16 হবে। আর যদি ধরো 16.9 আছে, তাহলে হয়ে যাবে 17। 16.8 আছে, তাহলে হয়ে যাবে 17। এভাবে মানে যদি এই নাম্বারগুলো পয়েন্টের পরে থাকে, তাহলে আপে হবে, এক নাম্বার বেশি হবে। আর যদি এই নাম্বারগুলো থাকে, তাহলে এক নাম্বার নিচে ডাউন হবে। তাহলে এভাবে দেখো কিভাবে করছি আমি। এটা আমি জাস্ট ফর্মুলাগুলো ক্লিক করব। হুম, দেখো। আচ্ছা, রাউন্ড ফাংশন দিয়ে যদি 12.34, আচ্ছা রেজাল্ট একটু দিয়ে দিই। না, রেজাল্ট তো দেওয়াই আছে, জাস্ট আমি ফাংশন গুলো দেখাচ্ছি, ভালো করে দেখো। আচ্ছা, ফর্মুলা দেখো কি আছে। রাউন্ড 12.34 দিয়ে 1 লিখেছি, মানে পয়েন্টের পরে একটা ডিজিট পর্যন্ত রাখতে হবে, কিন্তু সেই ডিজিটটা যে 3 আছে, 3 মানে আমরা কি জানি, 3 মানে আমাদেরকে বলেছে যে রাউন্ড ডাউন হবে, তাই তো? রাউন্ড ডাউন হওয়া উচিত। তাহলে শুধু এই যে দেখো, তার নর্মাল রয়ে গেছে। আচ্ছা, এটা 4, 4 আছে, দেখো 3, 5 আছে। হ্যাঁ, তাহলে 3, 5 এর জন্য 5 যেহেতু আছে বড়, তার জন্য আমাদের 4 হয়ে গেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, এটা 7 আছে, তাহলে আচ্ছা 2 ডিজিট পর্যন্ত রাখতে বলেছে, 2 ডিজিট পর্যন্ত রেখেছে। 13টা দেখো, এই যে 5, 6, 7 আছে, 7 কি জানি, পরের নাম্বারটা করতে হবে, তাহলে পরের নাম্বারটা আসবে, এই দেখো 13 আসছে। আচ্ছা, এটা রাউন্ড -1 বলেছে। -1 করলে আমাদের -1টা, -1 যদি থাকে, তাহলে তোমার যে পরের নাম্বার দিয়ে যে 6 আছে, 56, 6 মানে কি জানি, পরের নাম্বারটা আসবে, তাহলে 1250, 1260 হওয়ার কথা, তাহলে 60 এলো। এভাবে রাউন্ড অফ করতে তোমরা পারবে। ঠিক আছে, রাউন্ড রাউন্ড যদি তুমি ব্র্যাকেট ওপেন ক্লোজ করো, সেটা হচ্ছে নর্মাল ম্যাথমেটিক্যাল রাউন্ডিং। রাউন্ড আপ হচ্ছে অলওয়েজ রাউন্ডস আপ, আর রাউন্ড ডাউন হচ্ছে অলওয়েজ রাউন্ডস ডাউন। ঠিক আছে, নেক্সট। এম রাউন্ড মানে হচ্ছে রাউন্ডস টু দ্য নিয়ারেস্ট স্পেসিফাইড মাল্টিপল, নিয়ারেস্ট 5 to 10 এর মধ্যে আসবে। এবারে অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফ ফাংশনটার মানে হচ্ছে অ্যাভারেজ করবে যদি, মানে অ্যাভারেজ করবে যদি এই কন্ডিশনটা মিলে, অ্যাভারেজ করবে যদি ওই কন্ডিশনটা মিলে, একটা কন্ডিশন থাকবে। সে এই যে রেঞ্জ, প্রথমে তুমি রেঞ্জটা দেবে, ধরো A1 থেকে A10 দিলে, ক্রাইটেরিয়া A1 থেকে A10 এর মধ্যে সেইগুলোকেই প্লাস করো, সেগুলোকেই অ্যাভারেজ করো, যাদের হচ্ছে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা 50 এর চেয়ে বেশি হবে। তাহলে ওটা ক্রাইটেরিয়া দিয়ে দিলে বা কন্ডিশন দিয়ে দিলে, অ্যাভারেজ ইফ যদি এটা হয় তবে সেটা আর দিলে। আচ্ছা, অ্যাভারেজ রেঞ্জ তুমি দিতে পারো। ঠিক আছে, এটা কি, ক্যালকুলেশন দ্য অ্যাভারেজ অফ দ্য সেলস দ্যাট মিট এ স্পেসিফাইড কন্ডিশন, একটা স্পেসিফাইড কন্ডিশন যদি মিলে তখনই সেটা হবে, নাহলে হবে না। যেমন ধরো, এটা আমি আগে থেকে করে রেখেছি, এটা আমি ওখানে পেস্ট করছি।
ঠিক আছে? হ্যাঁ, এবারে আমি অ্যাভারেজের ইফের যে ফর্মুলাটা সেটা আমি করব। তাহলে এখানে কিভাবে বলেছে দেখো, ফর্মুলা কি, ইকুয়াল টু অ্যাভারেজ ইফ বি1 ইজ টু বি10, এটা আমি জাস্ট দিয়েছি, বি ওয়ান থেকে বি10 অব্দি, এ1 থেকে এ10ও হতে পারে, ই15 থেকে ই45 অব্দিও হতে পারে, যেটা তোমার ইচ্ছা তুমি দেবে। আচ্ছা, গ্রেটার দেন 50 অব্দি আমি করেছি, তাহলে ওটাই করে দেখি। আচ্ছা, প্রথমে আমায় করতে হবে অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ, দেখো অ্যাভারেজ ইফ চলে এসছে। অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন, প্রথমে রেঞ্জটা দেব ইজ টু এত দূর অব্দি, দিয়ে আমরা ক্রাইটেরিয়াটা দেব, যদি গ্রেটার দেন 50 হয় তবে এভারেজ করো, মানে 50 কার কার আছে, মানে ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো 75, বানানা 60, গ্রেপস, অ্যাপেল, ম্যাঙ্গো, আর এখানে আর এই যে অরেঞ্জ, এগুলোর অ্যাভারেজ করবে। এটা ডবল ইনভার্টেড কমা দিতে হবে, ঠিক আছে, নাহলে এটা নেবে না। হুম, দেখো ডবল ইনভার্টেড কমা দিলাম, তা নিয়ে নিল, তাহলে এটা করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে অ্যাভারেজ করতে পারবে কন্ডিশন লাগিয়ে। এবার ধরো আমি 50-র বদলে দিয়ে দিলাম গ্রেটার দেন 90, গ্রেটার দেন দিয়ে দিলাম 90, ঠিক আছে। 90-র বড় কে আছে আমাদের, শুধু গ্রেপস আছে, তাহলে শুধু গ্রেপসেই দেখানো উচিত। এই দেখো 100 দেখাচ্ছে, শুধু গ্রেপস, 100 ছিল, 100 দেখাচ্ছে। তো তুমি যে কন্ডিশন লাগাবে সেইভাবে হবে। মিনিং কি না, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ অল সেলস ভ্যালুস গ্রেটার দেন 50, যেটা আমি করলাম, ঠিক আছে। 75.71 বেরোচ্ছে, দেখো প্রথমে বেরিয়েছিল, এই যে 75.71 বেরোচ্ছে, সামথিং বেরোচ্ছে আর কি। এবারে ধরো আমি নামের উপর ডিপেন্ড করে জিনিসটা করব, তাহলে কিভাবে করব এই জিনিসটা আমি দেখি করে। এখানে দেবো আমি অ্যাপেল, দিয়ে এখানে দেবো আমি কমা, দিয়ে এটা আমি সিলেক্ট করব। দেখো কি করলাম, এটা যে সব সেলগুলোতে অ্যাপেল লেখা আছে তাদের আমি অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ ইফ অ্যাপেল, তাহলে তাদের অ্যাভারেজ করো। তাহলে অ্যাপেল কি আছে 40, আচ্ছা এখানে অ্যাপেল আছে, আবার এখানে অ্যাপেল আছে 80, 40 80, আর অ্যাপেল আছে কি এখানে কোথাও নেই, তাহলে 40 আর 80 ইউজ হচ্ছে, তাহলে এন্টার করলাম, তাহলে আমাদের 60 এলো, ঠিক আছে। এভাবে দু রকম ভাবে তুমি অ্যাভারেজ ইফটা ইউজ করতে পারো। Average only cells that meet the condition, ignores blank cell ignore করবে, সাপোজ ক্রাইটেরিয়া গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন, ইকুয়াল টু, এই সমস্ত কিছু ক্রাইটেরিয়া ও অ্যাপ্লাই করতে পারবে। টেক্সট ক্রাইটেরিয়া মাস্ট বি এনক্লোজ ইন ডবল কোটেশন, দেখো ডবল কোটেশনে থাকতে হবে,
এটা মানে যে টেক্সটটা, যেটা আমি ফার্স্টে ভুল করেছিলাম সেটা ডবল কোটেশনে অলরেডি মানে থাকতে হবে, নাহলে হবে না। এবারে একটু আগে আমরা করেছিলাম কাউন্ট ফাংশন, এটা হচ্ছে কাউন্টা ফাংশন। কাউন্টা ফাংশনের তোমার ইউজটা কি, পারপাস কি না, কাউন্টস অল দা নন এমটি সেলস, নন এমটি সেল, ঠিক আছে, যেগুলো নন এমটি সেল হবে সেগুলো কাউন্ট করবে, নন এমটি সেল গুলো কাউন্ট করবে, কাউন্টস নাম্বার, কাউন্ট টেক্সট, কাউন্ট মানে নন এমটি হলেই ও কাউন্ট করবে, ঠিক আছে। ওটা যেমন ব্ল্যাঙ্ক করছিল না, এটা হচ্ছে নন এমটি হলে সেটা কাউন্ট করবে, ডাজ নট কাউন্ট দ্য ব্ল্যাঙ্ক সেলস, মানে ট্রু ফলস হোক যাই হোক সেগুলো কাউন্ট করবে, কিন্তু ব্ল্যাঙ্ক সেলস কাউন্ট করবে না। তাহলে এটা করে দেখি। এটা চলে যাব আমরা প্রথমে যে কোথায় করেছিলাম, হ্যাঁ এইটা, এটাতে আমরা কাউন্ট এ ফাংশন ইউজ করব, কাউন্টটা। আচ্ছা দেখি, তাহলে আগেরটা তো 3 দেখিয়েছিল, যেহেতু তিনটে টেক্সট আছে কাউন্ট ফাংশনে, 3 দেখিয়েছিল, এটা দেখানো উচিত 1 2 3 4 5 দেখানো উচিত, যেহেতু ব্ল্যাঙ্ক স্পেস নেবে না তাই 5 দেখানো উচিত। তাহলে এন্টার করে দেখি, দেখো 5 এলো। তাহলে এইভাবে তুমি কাউন্টটা ফাংশন ইউজ করতে পারবে। নেক্সট, কাউন্ট ইফস, কাউন্ট ইফস ফাংশন, এর কাজ কি না, কাউন্ট সেলস দ্যাট স্যাটিসফাই দ্য মাল্টিপল কন্ডিশনস, মাল্টিপল কন্ডিশন স্যাটিসফাই করলে সেটা হচ্ছে কাউন্ট ইফ ফাংশনের মধ্যে আসবে। তো এটা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এরকম ভাবে আসবে। কাউন্টটা ফাংশন বললাম, কাউন্ট ব্ল্যাঙ্ক বললাম কি, কাউন্ট ইফস, কাউন্টটা, আচ্ছা কাউন্ট ব্ল্যাঙ্কটা আগে বলে দিই, ঠিক আছে, তারপর অন্য বলবো। আচ্ছা এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, আমি আরেকটা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। ঠিক আছে, দুটো ব্ল্যাঙ্ক করে দিলাম। তাহলে এটাতে শুধু ব্ল্যাঙ্ক মানে 2 আসা উচিত, তাহলে এখানে ইউজ করছি আমি কাউন্ট ব্ল্যাঙ্ক। দেখো, তো যেহেতু দুটো ব্ল্যাঙ্ক আছে তাই 2 আসছে কাউন্ট ব্ল্যাঙ্কে। কাউন্ট ইফস ফাংশন, আচ্ছা কাউন্ট ইফ ফাংশনটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সেল গণনার জন্য ব্যবহৃত হয়, যা একটি নির্দিষ্ট মানদণ্ড ক্রাইটেরিয়া পূরণ করে। এই ফাংশনটি সিনট্যাক্স লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে দুটি আর্গুমেন্ট আছে এবং গণনার ক্ষেত্রে উভয়ের প্রয়োজন। এখানে রেঞ্জ বলতে A1 থেকে A20 ওরা নিয়েছে, ঠিক আছে। এখানে B3 থেকে B9 সেল রেঞ্জের মধ্যে কোনো কোনো ফ্রুটস এর পরিমাণ কোয়ান্টিটি 5 রয়েছে, যেমন অ্যাপেলের ক্ষেত্রে 5 রয়েছে, লেমনের ক্ষেত্রে 5 রয়েছে, ম্যাঙ্গোর ক্ষেত্রে 5 রয়েছে, সেটি ফলাফল প্রদর্শন করবে। তাহলে এটা আমরা ইউজ করে দেখি কাজ হচ্ছে কিনা। কাউন্ট ইফস A1 থেকে, আচ্ছা এটা আমি একটু চেঞ্জ করে দিই। দেখো কি করলাম আমি, কাউন্ট ইফস এটা করলাম,
তাহলে 50-র চেয়ে বেশি যেগুলো সেগুলোকে কাউন্ট করবে। 50-র চেয়ে বেশি কি আছে? সায়েন্স আছে 1 2 3 4, 4 আর এদিকে 5, তাই 5 আসা উচিত। দেখো 5 এলো। এলো। এভাবে আমরা কাউন্ট ইফ ফাংশনটা করতে পারবো। কাউন্ট ব্ল্যাঙ্ক তো আগেই দেখালাম। সাম ইফ ফাংশনটা দেখে নাও। সাম ইফ মানে ওই একটা রেঞ্জ দেবো, সেটা ক্রাইটেরিয়া দেবো, সাম করো, যদি এই রেঞ্জে হয় সেটাই হবে। এই যে সাম ইফ এর সূত্র, তাই এটাতে করে দেখি। এটাই করে দেখছি। এটা তো ফাংশন লাগিয়েছি, এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ইকুয়াল টু সাম ইফ ব্র্যাকেট ওপেন, প্রথমে সেল রেঞ্জ দেব, সেল রেঞ্জ দিলাম কমা দিয়ে, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে এই যে গ্রেটার দেন 50 লিখবো, তাহলে সাম করবে। তাহলে এটা সাম করে দেখালো কত সাম হচ্ছে। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, এটা আমি অন্য ইয়েতেও করতে পারবো। ধরো যেগুলো পাস হয়েছে তাদেরকে যোগ করতে হবে, সেগুলো করতে পারবো। যেমন এটা যদি করি, এটা আমি ওই ফ্রুটস এর একটা বানিয়েছিলাম, ওটাতে করা যাবে। ফ্রুটস এর কোথায়? হ্যাঁ, এই তো এখানে। দেখো এটা কি করব, এটা প্রথমে আমি এটা নেব, দেখি করে দেখি হচ্ছে কিনা। আচ্ছা, প্রথমে এটা নিলাম, দিয়ে ইস্টু দিয়ে নিলাম এটা, আর এটা নেব, এটা দিয়ে ইস্টু দিয়ে নেব এটা। এখানে দেব আমি কোনটা মাল্টিপল টাইম আছে, বা ম্যাঙ্গো মাল্টিপল টাইম আছে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম ম্যাঙ্গো। তাহলে সাম করবে। ম্যাঙ্গো যদি পায় তাহলে সাম করা উচিত। এই দেখো ম্যাঙ্গো কত আছে? 75। এই যে 75 ম্যাঙ্গো। আর এখানে আর ম্যাঙ্গো আছে কি? হ্যাঁ, এখানে আছে ম্যাঙ্গো। তাহলে এই দুটো প্লাস করে, না আর কোথাও নেই। আচ্ছা, এই দুটো প্লাস করে 130 হচ্ছে। এই দুটো দেখো আমি অটো সাম করেও দেখাবো। তাহলে দেখো ওই ওই 130 আসবে। কি চলে এলো? কত ছিল? 75 না কত ছিল? যাই হোক, তাহলে এটা এরকম ভাবে এলো। 75 ছিল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে দেখিনি আর কি আছে। আচ্ছা, ইফ এরর, যেটা আমি বলছিলাম এতক্ষণ ধরে, এরর থাকে অনেক রকম। যেমন দুবার আমি করলাম, দেখলে এরর আসছে। তো এরর গুলো এই টাইপের আছে, হ্যাশট্যাগ দিয়ে এরকম ভাবে আছে, ভ্যালু REF DIV01, এই টাইপের এরর জিনিসগুলো আছে। তাহলে এটার ইউজটা কি? এই যে পারপাস কি না, রিটার্নস এ স্পেসিফাইড ভ্যালু ইফ এ ফর্মুলা রেজাল্টস ইজ অ্যান এরর। তাহলে যদি ইফ এরর করি, তাহলে আমাদের একটা স্পেসিফিক ভ্যালু দেবে। হ্যান্ডেলস এরর, এরকম ভাবে এরর গুলো হ্যান্ডেল করে। যেমন এখান থেকে বলে দিচ্ছি, দেখো এই যে পাশে উদাহরণটি লক্ষ্য করলে দেখা যাবে A2 সেলে এত থেকে এত 78 রয়েছে, অপরদিকে এততে শূন্য রয়েছে। C2 সেলে মাউস স্থাপন করলে সূত্রটি প্রয়োগ করার ফলে C3 সেলে ফলাফল 4 প্রদর্শিত হবে। আবার C3
সেলে এইটা সূত্রটি প্রয়োগ করলে C3 সেলে এরর বার্তা প্রকাশিত হয়েছে। ইফ এরর ফাংশনটির সাহায্যে সেল রেঞ্জে প্রদর্শিত এই ধরনের বিভিন্ন ত্রুটিগুলির পরিবর্তে বিভিন্ন বার্তা সেলে এভাবে এরর ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। এ দেখো যে এক্ষেত্রে ইফ এরর ফাংশনটি ভ্যালু এর জায়গায় সঠিক মান প্রদান করেছে। ঠিক আছে, এটা জাস্ট তোমরা একটু জাস্ট পড়ে নিবে তাহলেই হবে। নেক্সট স্ট্রিম ফাংশন। স্ট্রিম ফাংশনের মানেটা কি? রিমুভ এক্সট্রা স্পেসেস ফ্রম দ্য টেক্সট লিভিং অনলি এ সেল স্পেস বিটুইন দেম। এই যে এটা যেমন ট্রিম ফাংশন আমি করেছি, করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আছে। এটা আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি বেশি। আমরা কি জানি স্ট্রিম স্ট্রিম ফাংশনে স্পেস গুলোকে ঠিক করবে। দেখো এই যে A3 আছে, এটা আমি অন্য দিচ্ছি। এন্টার করলে দেখো রেড অ্যাপেল, কোনো স্পেস নেই। আচ্ছা এটা ছেড়ে ছেড়ে দাও। ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিলাম। এবার দেখো এটাতে এত স্পেস আছে। এই যে ফ্রেশ গ্রিন ম্যাঙ্গো, এটাতে এত স্পেস আছে, এই স্পেসটাকে আমি ডিলিট করতে চাই। তাহলে আমি এখানে ট্রিম লিখে, আচ্ছা আমি পুরোটা করে আরেকবার দেখাচ্ছি তোমাকে। TRIM, ট্রিম লিখতে হবে, তারপর ব্র্যাকেট ওপেন, তারপর এই যে সেলটা ক্লিক করলে ব্র্যাকেট ক্লোজ করে দিলে তাহলে তোমার নর্মাল যেটা উইথাউট স্পেস আসবে সেটা চলে আসবে। দেখো ফ্রেশ গ্রিন ম্যাঙ্গো, এখানে মধ্যে স্পেস নেই। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। নেক্সট ভিডিওতে যাব।